হ্যালো স্টুডেন্টস, সকলকে আমার ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের একটা গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদেরকে করাবো। কোন অধ্যায়? সেটা হচ্ছে রাশি বিজ্ঞান। কি বললাম? রাশি বিজ্ঞান, যাকে ইংলিশ টার্মসটা একটু মনে রাখবে তোমরা, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স তবে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞান জিনিসটা কি তোমাদেরকে প্রথমে বুঝতে হবে। রাশিবিজ্ঞান জিনিসটা, রাশিবিজ্ঞানটা কেন প্রয়োজন হলো, তা সহজে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। রাশিবিজ্ঞানটা কেন প্রয়োজন হলো বা রাশিবিজ্ঞানটাই আমরা কি করব। মনে করো তোমাদের মতো একজন বন্ধু, মনে করো সুতপা। দেখো, সুতপা দেখলো ওদের রাস্তার ঠিক দুপাশে দুটো চায়ের দোকান আছে। হ্যাঁ, একজনের চায়ের দোকান আছে আমরা কি বিমল কাকা, তাহলে এটা মনে করো বিমল কাকার চায়ের দোকান, আর এটা মনে করো আশা কাকিমার চায়ের দোকান। আশা কাকিমার চায়ের দোকান দেখলো সুতপা, দেখলো কে দেখছে না, সুতপা দেখছে। সুতপা এটা দেখছে, দেখলো বিমল কাকার চায়ের দোকানে প্রতিদিন প্রচুর ভিড় থাকে, আর আশা কাকিমার চায়ের দোকানেও কিন্তু প্রতিদিন প্রচুর ভিড় থাকে, প্রচুর কাস্টমার থাকে। তো ও একটা দেখলো গত মাসে বিমল কাকার চায়ের দোকানে একটা, বিমল কাকার চায়ের দোকান থেকে একটা তথ্য নিল। কি তথ্য না, এই যে বিমল কাকার চায়ের দোকান আছে, উনি তো চা বিক্রি করে প্রতিদিন কিছু না কিছু লাভ করেন, সেই লাভের একটা সংখ্যাগুলো ও নিয়ে নিল। অর্থাৎ কি, যদি এক মাসের দেখা হয় মানে 30 দিনের যদি সে লাভের পরিমাণের একটা লাভের পরিমাণগুলো নেয়, মনে করো প্রথম দিনে 30 দিনের মধ্যে প্রথম দিনে বিমল কাকার লাভ হয়েছে 321 টাকা। কি বললাম? 321 প্রথম দিন। দ্বিতীয় দিন হলো 352, তৃতীয় দিনে কি হলো 388, নেক্সট 410, দেখো 480, 400, এরকমভাবে তথ্যগুলো নিয়ে নিল। হ্যাঁ, 400, তারপরে 475, দেখো এরকমভাবে ও 30 দিনের তথ্য নিয়ে নিল। মনে করো লাস্ট তথ্য হচ্ছে 428, এরকম 30টি তথ্য আছে। কয়টি তথ্য? 30টি সংখ্যা নিয়ে একটা বিমল কাকার কাছ থেকে ও একটা তথ্য নিল সুতপা। অর্থাৎ কি, বিমল কাকা প্রথম দিন 321 টাকা লাভ করেছে, তারপর নেক্সট দিন হচ্ছে 352 টাকা লাভ করেছে, তারপর 388 টাকা, তারপর দেখো 410 টাকা, তারপর 480 টাকা, তারপরে 400 টাকা। হ্যাঁ, এরকমভাবে তথ্য নিল। একইভাবে ও আশা কাকিমার থেকে, আশা কাকিমার দোকান থেকে ওর তথ্য নিল। কিভাবে? প্রথম দিনে মনে করো আশা কাকিমার লাভ হয়েছে 315 টাকা, তারপরে 420 টাকা, 480 টাকা, 530 টাকা, 580 টাকা, 315 টাকা, ঠিক আছে, 360 টাকা। এরকমভাবে ও লাস্ট যেটা তথ্য পেলো একদম 30তম দিনে যেটা হচ্ছে 420 টাকা। এরকমভাবে ও 30 দিনের তথ্য নিল, এরকম 30 তথ্য। এখন তোমাকে দেখো, এখন সুতপা দেখলো, ও একটা চিন্তা ভাবনা করলো, তাহলে এই দুজনের মধ্যে কার বেশি লাভ হয়। হ্যাঁ, তাহলে যদি আমি কার বেশি লাভ দেখতে যাই, তাহলে দেখো যদি তোমরা নিজে যদি দেখো, তাহলে এদের মধ্যে তুলনা করে যদি করতে হয়, তাহলে কিন্তু তোমাদের পক্ষে একটু খুবই কষ্টকর হয়ে যায়। কেমন কষ্টকর হয় না, দেখো প্রত্যেক দিনের তুলনা করাটা, অর্থাৎ প্রত্যেক মানে বিমল কাকার লাভ বেশি না আশা কাকিমার লাভ বেশি, তাহলে একে দিনের পারবে, কিন্তু 30 দিনের তুমি কিভাবে পারবে? তাহলে এই সমস্যা সমাধানের জন্য কি করলো না, তোমাকে কি বললো না, এই বিমল কাকার যে 30 দিনের লাভের যে পরিমাণটা দেওয়া আছে 30 দিনের, সেখান থেকে কি করলো না, একটা সংখ্যা নির্ণয় করতে হবে আমাকে। একটা সংখ্যা মানে, অর্থাৎ এই যে 30টি
সংখ্যা দেওয়া আছে 30 দিনে যে লাভের পরিমাণ, তার মধ্যে তোমাকে একটি সংখ্যা নির্ণয় করব। এইগুলো থেকে আমি একটি সংখ্যা নির্ণয় করব, যে সংখ্যা কি করছে না এই 30 দিনের যে লাভটা দেওয়া আছে তাদেরকে প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ একটা বিশেষ বিশেষ সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে বিশেষ সংখ্যা নির্ণয় করব, বিশেষ সংখ্যা নির্ণয় করব, এই যে বিশেষ সংখ্যা নির্ণয় করব, এই বিশেষ সংখ্যাটাই কি করবে না এই যে 30 দিনের যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটাকে কি করবে না রিপ্রেজেন্টেটিভ করবে, অর্থাৎ রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ প্রতিনিধিত্ব করবে। ঠিক আছে, তাহলে এই যে বিশেষ সংখ্যাটা কিভাবে নির্ণয় করব না, দেখো এই বিশেষ সংখ্যা নির্ণয় করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। ঠিক আছে, দেখলো কি না এই যে বিশেষ সংখ্যাটা কি করবে না এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলির ঠিক কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে। এরপরে তাহলে আমি বলি কেন্দ্রীয় অবস্থানটা কি, কেন্দ্রীয় অবস্থানটা কি, দেখো কেন্দ্রীয় অবস্থান জিনিসটা কি, অর্থাৎ এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেই, তোমার যে এই যে 30টা তথ্য দেওয়া আছে, হ্যাঁ এই 30টা যে মান দেওয়া আছে এই 30টা মানের মধ্যে তুমি যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নাও, অর্থাৎ ছোট থেকে বড় যদি পরপর সাজিয়ে নাও, তাহলে দেখবে মনে করো সাপোজ এই যে যেগুলো দিলাম এর মধ্যেই যদি আমি খুঁজি তাহলে 321 হচ্ছে দেখো আছে, তারপরে নেক্সট আছে 352, তারপরে 388, তারপরে 400 আছে, তারপরে 410 আছে, 480 আছে, না 410-এর পরে 428 আছে। ঠিক আছে, এরকম ডট 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 সম্পূর্ণ তথ্য দিলে তোমরা বুঝতে পারতে। তাহলে এরকম যে তথ্যগুলো দেওয়া আছে দেখো মনে করো 1 2 3 4 5 6 এই যে 6টা আমি তথ্য দিলাম, এই 6টি তথ্যের মধ্যে দেখো এই মাঝামাঝি সংখ্যা মানে কোনটা, এখান থেকে দুটো আমি বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমি দুটো বাদ দিয়ে দিলাম, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, তাহলে মাঝের সংখ্যা কোনটা, এই দুটো সংখ্যা। ঠিক আছে, তাহলে এই মাঝের সংখ্যাগুলোর কি হবে না দেখো যদি এরকম দেখি মাঝের সংখ্যাগুলোর ঠিক কাছাকাছি কিন্তু অবস্থান থাকবে। ঠিক আছে, তাহলে এই মাঝের সংখ্যাগুলোকে বলা হয় কেন্দ্রীয় অবস্থান, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় অবস্থান। ওকে, অর্থাৎ বিশেষ সংখ্যাটি কি থাকবে না বিশেষ সংখ্যাটি ঠিক এই যে আমি যে 6টি সংখ্যা দেওয়া থাকে তথ্যটায়, তাহলে এই বিশেষ সংখ্যাটি দেখবে এই 388 আর 400-এর ঠিক কাছাকাছি অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় কি কেন্দ্রীয় অবস্থান, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় অবস্থান। বুঝা গেল, তাহলে বিশেষ সংখ্যাটি কি হবে না এই কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি অবস্থান হবে। ঠিক আছে, তাহলে এই বিশেষ সংখ্যাটা একটা বিশেষ নামও আছে, এই বিশেষ সংখ্যাটার বিশেষ নামটাকে আমরা বলবো কি না মধ্যগামিতা মাপক। কি বলবো, মধ্যগামিতা মাপক। এই বিশেষ সংখ্যাকে বলবো আমরা মধ্যগামিতা মাপক, যাকে বলা হয় কি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ওকে, এই মধ্যগামিতা মাপক যেটা আমি বললাম মধ্যগামিতা মাপক, ঠিক আছে, এই মধ্যগামিতা মাপক 3টি হয়। 1 নম্বর হচ্ছে গড়, যাকে বলা হয় মিন, আর 2 নম্বর হলো মধ্যমা, যাকে আমরা বলবো মিডিয়ান। ওকে, আর 3 নম্বর হচ্ছে সংখ্যা গুরু মান, যাকে বলা হয় মোড। অর্থাৎ যে তথ্য দেওয়া থাকে, মনে করো বিমল কাকার তথ্য দেওয়া আছে আর আশা কাকিমার তথ্য দেওয়া আছে, বিমল কাকার যে তথ্যটা দেওয়া আছে তার যদি গড় নির্ণয় করতে পারি, আর আশা কাকিমার যে তথ্য দেওয়া আছে তার যে গড় নির্ণয় করতে পারি, গড় মানে কি, গড় মানে হচ্ছে একটি সংখ্যা হবে, গড় মানে হচ্ছে একটি সংখ্যা হবে, তাহলে বিমল কাকারও একটি সংখ্যা পাবো আর আশা কাকিমারও একটি সংখ্যা, তখন আমরা কিন্তু তুলনা করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম যেটা হচ্ছে তোমাদের হচ্ছে গড়, অর্থাৎ মিন কিভাবে নির্ণয় করতে হয়। আমরা এর আগেও কিন্তু আমরা এরকম গড় নির্ণয় করার অঙ্ক কিন্তু আমরা নিচু ক্লাসগুলোই কিন্তু আমরা পড়েছি। এখানে কি হচ্ছে, এখানে একটু বিস্তারিতভাবে কিন্তু আলোচনা থাকবে। মনে করো কি হচ্ছে কিভাবে, দেখো তাহলে প্রথম যেটা করবো হচ্ছে গড়, গড় কিভাবে নির্ণয় করো। দেখো বিমল কাকার যে তথ্যটা দেওয়া আছে সেখানে 30টি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে 30টি সংখ্যাটাকে প্রথম সংখ্যাটাকে মনে করো আমি x1 ধরলাম। ঠিক আছে, প্রথম সংখ্যাটা কি ছিল না দেখো 321 বলেছিলাম। দ্বিতীয় সংখ্যাটাকে যদি আমি x2
ধরে নেই, সেটা হচ্ছে 352। একইভাবে x3 কোনটাকে ধরবো, 388। এরকম ভাবে আমি যদি এই ডট ডট দেওয়া মানে ভেতরে এখনো কিন্তু এটা তিনটে সংখ্যা লিখলাম, আমার তো 30টি সংখ্যা দেওয়া আছে, তাহলে একদম শেষতম পদটা কত হবে, x30। x30টা মান কত হবে, 428। ওকে, আর গড় নির্ণয় কি হয় না, গড় নির্ণয় বিমল কাকার গড় লাভ যদি আমি দেখি, গড় লাভ কি হবে না, এইগুলো প্রত্যেকটার যোগফল, তাই তো। মোট গড় মানে হচ্ছে মোট লাভ বাই দিন সংখ্যা, তিন সংখ্যা দিয়ে আমাকে ভাগ করে দেবো, তাহলে মোট লাভ মানে কত হবে না, দেখো যদি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 দিয়ে x30 বাই কত দিনের আছে, এটা 30 দিনের আছে, বাই 30। এবার যদি সংখ্যাগুলো আমি বসিয়ে দেই, দেখবে কত হবে, 321 প্লাস 352 প্লাস 388 প্লাস এরকম ভাবে 30তম যে পদটা আছে 428 বাই 30 করে দাও। হ্যাঁ, দেখবে বসিয়ে যোগ করলে যেটা এসছে কত, 13,502 টোটাল বাই 30। ওকে, এটাকে ভাগ করলে কত হবে না, ভাগ করলে একটা তুমি আসন্ন মান একটা পাবে 450.06 টাকা ভাগ করলে, এটা হচ্ছে প্রায়। ওকে, তাহলে এটাকে আমি যদি 450 টাকাও বলতে পারি, প্রায় আসন্ন মান। যদি আমি এটা পূর্ণ সংখ্যায় নিয়ে নেই, তাহলে এটা 450 টাকা, অর্থাৎ বিমল কাকার গড় লাভ কত হলো, 450 টাকা। ওই যে বলি বিশেষ সংখ্যাটাই কিন্তু এই 450 আমি বেরিয়ে গেল। এরপরে নেক্সট দেখো যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে এখানে দেখো আমরা যে গড় নির্ণয় করলাম, এটা তো নিচু ক্লাসগুলোও করেছি, গড় এরকম মোট সংখ্যাকে আমি মোট দিন সংখ্যা দিয়ে মোট লাভ বা মোট দিন সংখ্যা দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে কি পাবো, আমরা গড় পাবো। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখো, এখানে যে আমরা গড় নির্ণয় করবো, এটা আরেকটা নাম হচ্ছে কি, যৌগিক গড়। একে কি বলবো, যৌগিক গড়। তাহলে এখানে গড় মানে আমরা সবসময় ভাববো যৌগিক গড়। হ্যাঁ, যাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। শুধু গড় বলা মানে শুধুমাত্র গড় যদি বলে, গড় মানে হচ্ছে যৌগিক গড়কেই তোমরা কিন্তু এখানে বুঝবে। তাহলে যৌগিক গড়ের যদি ফর্মুলাটা দেখি, যৌগিক গড়কে আমরা কিভাবে প্রকাশ করবো না, এক্স বার দিয়ে। এটাকে আমরা করবো কেমন ভাবে, এক্স বার। হ্যাঁ, এক্স বার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক্স বার গুলো আমি কি বুঝবো, তাহলে মানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস এখানে যদি n টি তথ্য দেওয়া থাকে xn বাই n, ঠিক আছে। তাহলে x বার মানে কি বুঝবো না, যদি n টি তথ্য, যেমন ওটা বিমল কাকার 30 টি তথ্য দেওয়া ছিল, তাহলে ওখানে কি আছে, x30 ছিল বাই 30 দিয়ে ভাগ করছিলাম। এখানে n আছে একটা ভেরিয়েবল, একটা চল সংখ্যা। হ্যাঁ, x যেমন ভেরিয়েবলস আছে, nটা তুমি মনে করো n মানে 50 দিলাম, তাহলে 50টি তথ্য দেওয়া থাকে, তাহলে সেই 50টি তথ্যের 50টি যে সংখ্যা আছে, হ্যাঁ মানে তথ্য মানে 50টি সংখ্যা আছে, সেই 50টি সংখ্যার যোগফল বাই 50 করে দেবো বা 50 করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে x বার পেয়ে যাবো। এটাকে দেখো, এটা গণিতের ভাষায় যদি 1/n, দেখো 1/n কে সামনে রাখলাম, এটা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn, ঠিক আছে। 1/n, দেখো এখানে একটা আমি বিশেষ সংখ্যা কিন্তু আমি ইউজ করছি, এটা দেখতে অনেকটা, দেখো এমটাকে যেন, হ্যাঁ এমটাকে যেন ঘুরিয়ে দিয়েছে এরকম ভাবে, ঠিক আছে। হ্যাঁ, মানে এইটাকে বলবো এক্স আই, ভালোভাবে বুঝবে, যেখানে আই, দেখো আই হচ্ছে একটা ভেরিয়েবল স্কুল আই 1 2 n, এরকম ভাবে পড়বে 1/n। হ্যাঁ, সামেশন অফ xi, দেখো পড়বো কেমন ভাবে, সামেশন অফ xi, ঠিক আছে। xi, i এর ভ্যালুটা কি 1 2 n। দেখো এটা আমি ডিটেইলসে তোমাদেরকে একটু বলে দিই, বুঝিয়ে দিই। অর্থাৎ এই যে সাইনটা ইউজ করলাম, এটাকে বলা হয় কি, এটা হচ্ছে গ্রিক একটা লেটার আছে, হ্যাঁ গ্রিক লেটার, এটাকে আমরা বলবো ক্যাপিটাল সিগমা, মনে রাখবে ক্যাপিটাল সিগমা, ঠিক আছে। ক্যাপিটাল সিগমা এটাকে ইউজ করে, কিন্তু আমরা করবো কেমন ভাবে, সামেশন হিসাবে, ঠিক আছে। সামেশন মানে যোগফল,
সামেশন মানে যোগফল, তো সেই সামেশন হিসাবে কিন্তু আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, তাহলে অর্থাৎ এক্স, দেখো এক্স আই, আই এর ভ্যালুটা কত 1 to n। আমি এটা একটু ডিটেইলস দেখি কেমন না, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। মনে করো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, ঠিক আছে, এই চারটে যোগফল, এই চারটে যোগফল দেবো। আমি সবাই চারটি সংখ্যা দেওয়া আছে, আমি যোগফল করতে পারি। তাহলে এই 40টা বা 400 যোগফল সেটা কিন্তু পছন্দ করি এখানে সহজে কোনো এখানে যদি এই চারটে সংখ্যা x1 x2 x3 x4 চারটি সংখ্যা আছে ওদেরকে যোগ করা আছে, এটাকে আমরা বলবো সামেশন অফ x i। আই কোনটা, এই যে চেঞ্জ হচ্ছে 1 2 3 4, তাহলে আইটা দেখো আই ইকুয়াল টু কি, এটা থেকে শুরু হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, এখানে লিখবো 1 আর এখানে লিখবো 3। ঠিক আছে, তাহলে সামেশন অফ x i হলো আমার হচ্ছে এটা। এবং একই ভাবে বলে সামেশন অফ x i ইকুয়াল টু লিখলাম তোমাকে বলি আর 1 2 7, তাহলে এটাকে স্প্লিট করে কেমন হবে, এটা আমাদের কথা বলে x1 প্লাস x2 প্লাস কত হবে x7 এটা হচ্ছে সামেশন অফ x i এর ব্যাখ্যা। এখানে দেখা যায় আরেকটা টাইপ আছে, এটা হচ্ছে তোমাদের আশা কাকিমার দেওয়া তথ্যটাকে যদি আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি তাহলে সেটা দেখতে কেমন হবে না, দেখো যে 30 দিনের যে তথ্য দেওয়া আছে, 30 দিনের যে লাভের পরিমাণটা দেওয়া আছে সেগুলোকে আমি একটা ছকের আকারে, দেখো এগুলোকে পরিসংখ্যা বিভাজন ছকটা আমি প্রস্তুত করে নিলাম। ওকে, এটা হচ্ছে লাভের পরিমাণ, লাভের পরিমাণকে আমরা দেখো একটা ভেরিয়েবলস xi দিয়ে প্রকাশ করব আর দিন সংখ্যাকে আমরা fi দিয়ে প্রকাশ করব। তাহলে দেখো যে 30 দিনের যে লাভের পরিমাণটা দেওয়া ছিল, হ্যাঁ প্রত্যেক দিনে, এবার ওই 30 দিনের যে তথ্যটা দেওয়া ছিল সেখানে দেখবে 315টি, আমরা পরিসংখ্যা বিভাজন ছকটি আগেই আমরা শিখেছি ক্লাস 9-এ কীভাবে পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে হয়। লাভের পরিমাণ অর্থাৎ কি এই যে 315 টাকা তোমার কত দিন লাভ হয়েছে, তুমি ছকে ওটা খুঁজলে দেখতে পাবে 30 দিনের মধ্যে 2 দিন আছে তোমার 315 টাকা হয়েছে। তারপরে দেখবে 360 টাকা কদিন লাভ হয়েছে, এটা হচ্ছে 5 দিন। একইভাবে 420 টাকা হয়েছে 5 দিন, 440 টাকা হয়েছে 2 দিন, 465 টাকা 3 দিন, 480 টাকা 4 দিন, 530 টাকা হয়েছে তোমার 5 দিন, আর 580 টাকা হয়েছে তোমার 4 দিন। এই টোটাল তোমাদের এটা দেখো, এটা যোগ করলে দেখবে দিন সংখ্যা কত হবে, 5 10 12 14 17
17, 21, 30 দিন হয়ে যাচ্ছে। এই 30 দিনের আর হচ্ছে লাভের পরিমাণটা এরকম দেওয়া আছে, যেটা দেখবে যতবার 315টা দেখবে দুবার রিপিট হয়েছে, 360টা দেখবে 5বার রিপিট হয়েছে, এরকম। এটা দিয়ে আমি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করে নিলাম। তোমাদেরকে এবার শিখতে হবে এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে কিভাবে আমি যৌগিক গড়টা নির্ণয় করব। ওকে, তাহলে আগে আমরা করেছিলাম কি না, সমস্ত তথ্যগুলো কি হয়েছিলাম না, সমস্ত সংখ্যাগুলো 30 দিনের সংখ্যাগুলো যোগ করে তাকে 30 দিয়ে ভাগ করে আমরা গড় নির্ণয় করেছিলাম। কিন্তু পরিসংখ্যা বিভাজন ছক থেকে কিভাবে আমি গড় নির্ণয় করব, এবার তোমাদেরকে এটা আমি শেখাবো। দেখো, এটাকে আমি আরেকটা ছকে করে নিলাম। যখন আমি অ্যান্সারটা করতে গেলে তাহলে আমি প্রথমে আবার কি লিখবো না, এটা লিখবো লাভের পরিমাণ। সেটাকে আমরা কি বলবো, xi বলেছি। আর 3 সংখ্যা, এটাকে আমি fi বলেছি। ওকে, আর এই ঘরটাই আমরা কি করব, xi আর fi, অর্থাৎ কি xi আর fi এর গুণফলটা কিন্তু আমরা এখানে নির্ণয় করব এই ঘরটায়। দেখো, লাভের পরিমাণটা xi যদি আমি দেখো, হ্যাঁ, এটাকে আমি দেখো, এটাকে স্তম্ভ আকারে আছে না, এটাকে সারির আকারে আছে, আমি স্তম্ভ আকারে করে নিচ্ছি। দেখো, এটা লাভের পরিমাণটা দেখো 315, 360, 420, 440, 465, 480, 530 আর 580। এবং তাদের ফ্রিকোয়েন্সিগুলো, অর্থাৎ দিন সংখ্যাটা কি আছে দেখো, 2, 5, 2, 3, 4, 5, 4। এখানে টোটাল যোগ করলে কি হচ্ছে, তোমার দিন সংখ্যাটা কত আসছে না, টোটাল যোগ করলে হচ্ছে, সেটাকে আমরা যোগফলকে আমরা বলবো সামেশন অফ fi ইকুয়াল টু কত আসলো, 30। এখানে দেখো, এখানে খেয়াল করো xi ইন্টু fi, তাহলে তোমাকে কি করতে হবে, xi মানে হচ্ছে লাভের পরিমাণটা না, প্রত্যেকটা সারিতে দেখো, প্রত্যেকটা সারিতে তোমাকে এই যে xi আছে আর এই যে fi আছে, এই দুটো গুণ করে তোমাকে এখানে লিখতে হবে। ওকে, তাহলে কত, 315 সঙ্গে 2 গুণ করলে কত, 630। এটাকে লিখছি আমি 630। আচ্ছা, তারপরে নেক্সট কত হচ্ছে 1800, এটা মাল্টিপ্লাই করলে 2100, এইটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 880। ওকে, তারপরে নেক্সট দেখো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলো 465কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 1395। একইভাবে 480কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 1920। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 2650। আর নেক্সট এটা মাল্টিপ্লাই করলে হবে তোমার 2320। ওকে, তাহলে আমি প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা সারিতে আমি কি পেলাম না, এইটার সাথে xi এর সাথে fi মাল্টিপ্লাই করে এখানে লিখলাম, xi এর সাথে fi, xi মিন্স i মিন্স হচ্ছে দেখো, এটা x1 x2, তাহলে যখন আমি x1 f1 নির্ণয় করছি, অ্যাকচুয়ালি এটা কি x1 f1, অর্থাৎ x1 কোনটা, এটা f1 কোনটা, এটা, তাহলে x1 আর f1 গুণ করলে এটা হবে। পরেরটা দেখো x2 আর f2 গুণ করলে এটা হচ্ছে x2 f2। একইভাবে x3 আর f3 মাল্টিপ্লাই করলে কত হবে, x3 f3। এরকমভাবে পরপর আমি সেটাকে আমি জেনারেল ভাবে বললাম xi আর fi করে। তাহলে এটা দেখো, আমি যখন সামেশন অফ xi আর fi লিখবো, তার মানে কি হবে, সামেশন মিন্স হচ্ছে দেখো, এই স্তম্ভে যতগুলো তোমার সংখ্যা আছে এগুলো সব তোমাকে যোগ করতে হবে। তোমরা দেখবে এটা যোগ করে কত আসবে, 13695, এই সংখ্যাটি আসবে। ওকে, তাহলে আমি কি পেলাম, সামেশন অফ xi fi পেলাম, যার ভ্যালুটা হচ্ছে 13695, আর সামেশন অফ fi পেলাম যেটা হচ্ছে 30, অর্থাৎ 30 ডেজের যে মানটা দেওয়া ছিল। তাহলে আমার যৌগিক গড়টা কিভাবে নির্ণয় করব না, দেখো, তাহলে আমি লিখতে পারি যৌগিক
গড় কি হবে না ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে আমি কি করব, এই 13695কে আমি ডিভাইড করে দেবো সামেশন অফ এফআই মিনস হচ্ছে 30। এটা ডিভিশন করলে তোমরা পাবে মোটামুটি 456.50। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমাদের আশা কাকিমার যদি যৌগিক গড় দেখো, তাহলে আশা কাকিমার যৌগিক গড় হচ্ছে এইটা। এটা হচ্ছে কি করলাম না আমরা পরিসংখ্যা বিভাজন থেকে আমরা যৌগিক গড়টা নির্ণয় করলাম। তাহলে এখানে যে যৌগিক গড়টা নির্ণয় করলাম অর্থাৎ পরিসংখ্যা বিভাজনের ছক থেকে যে যৌগিক গড় নির্ণয় করলাম, এই যৌগিক গড়ের আরেকটা নাম আছে, তার নামটা হলো কি, যৌগিক গড়ের নামটাকে আমরা বলবো ভারযুক্ত গড়। এটাকে আরেকটা নাম বলবো কি, ভারযুক্ত গড়। ভারযুক্ত গড়, ঠিক আছে, ভারযুক্ত গড় অর্থাৎ পরিসংখ্যা বিভাজন থেকে যে গড়টা নির্ণয় করব তাহলে সেটাকে আমরা বলবো ভারযুক্ত গড়। এই ভারযুক্ত গড়ের যদি ফর্মুলাটাকে যে আমি ইউজ করলাম সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, তাহলে এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি তোমাদের কাছে তাহলে কেমন হবে দেখতে, দেখে নাও। আমি এটা কি করলাম থিওরিটিক্যালি একটু দেখে নাও। এটা দেখো এক্সআই আর এফআই, তাহলে আমরা এক্স বার সমান কি পেলাম না এক্স বার মানে গড় নির্ণয় করলাম, কি করলাম না এক্স ওয়ানের সাথে এফ ওয়ান গুণ করে সেটাকে লিখলাম প্লাস তারপরটা কি করলাম এক্স টু এফ টু, তারপরটা এক্স থ্রি এফ থ্রি, তাই কি না? তাহলে এরকম ডট 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 চলতেই থাকবে একদম শেষটা যদি এনটি পদ থাকে, এখানে যেমন কটি পদ আছে 1 2 3 4 5 6 7 8, এখানে n ইকুয়াল টু 8। তাহলে যদি আমি n দিয়ে করি তাহলে x টু দি পাওয়ার xn fn বাই কি করলাম না f1 f2 f3 দিয়ে এটাই করে দিলাম f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 করে আমি fn দিলাম। এটাকে আমরা কি সামেশন হিসাবে কি লিখবো, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, যেটা আমি এখানে ইউজ করেছি। এই যে এটা আমি ইউজ করেছি, এটা হচ্ছে যৌগিক গড় নির্ণয়। অ্যাকচুয়ালি কিন্তু এরকম ভাবে কিন্তু তোমাদের কাছে এটা আসছে। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই যে পরিসংখ্যা বিভাজন ছকটা দেওয়া আছে দেখো, এটা হচ্ছে ডিসক্রিট, মানে এই যে ছকটা দেওয়া আছে এটাকে বলা হয় কি অবিন্যস্ত তথ্য। অবিন্যস্ত তথ্য তার মানে কেমন ভাবে, এটাকে বলা হয় আনগ্রুপড। আনগ্রুপ ডাটা, ওকে, এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। আর গ্রুপ ডাটা কোনগুলোকে বলবো না, যদি শ্রেণী আকারে দেওয়া থাকে। আমরা জানি পরিসংখ্যা বিভাজন ছকটা দুভাবে হয়, একটা হচ্ছে ডিসক্রিট হবে বা একটা কন্টিনিউয়াস ভাবে। যদি দেখো অবিন্যস্ত অর্থাৎ আনগ্রুপড ভাবে থাকে তখন এরকম ডিসক্রিট ভাবে থাকে, আর যদি শ্রেণী আকারে থাকে অর্থাৎ দেখো এই 315 আছে, 315টাকে যদি আমরা করে নিই 300 থেকে 350, 350 থেকে 400, যদি শ্রেণী দৈর্ঘ্য 50-50 করে দেয় সেক্ষেত্রে কিন্তু যে তথ্যটা দেওয়া থাকে তাকে বলা হয় বিন্যস্ত তথ্য। অর্থাৎ এই বিন্যস্ত তথ্যের অর্থাৎ গ্রুপ ডাটা থেকে কিভাবে আমি যৌগিক গড় নির্ণয় করব সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। তাহলে ওই আনগ্রুপ ডাটাটাকে যদি গ্রুপ আকারে লিখি অর্থাৎ শ্রেণী আকারে লিখি কেমন হবে না, শ্রেণী দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম 50 করে, তাহলে হচ্ছে 300 থেকে 350, তারপরে 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে আছে 550, আর 550 থেকে 600। ওকে, এবার যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমরা ট্যালি মার্ক করে পরিসংখ্যা বিভাজন ছকটা তোমরা আগেই শিখেছো, ওটা করে নেবে। পরিসংখ্যা বিভাজন ছকটা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। দেখবে 300 থেকে 350-এর মধ্যে এরকম দিন সংখ্যা দুদিন, মানে দুদিন দেখবে ওটা 300 থেকে 350 টাকার মধ্যে লাভ হয়েছে এরকম দুটো সংখ্যা পাবে। ওকে, 350 থেকে 400-র মধ্যে থাকবে দেখবে 5টি সংখ্যা, এটি 7টি সংখ্যা, এটাও 7টি সংখ্যা হবে, হ্যাঁ, মানে 7 দিন আসবে, এটা 5 দিন আসবে, এটা 4 দিন আসবে। তাহলে টোটাল কত আসছে তাহলে
14 14 30, তো টোটাল 30 ডেজ চলে আসে। এইটাকে দেখো, এইটার সাহায্যে, অর্থাৎ যদি আমার শ্রেণী আকারে থাকে তাহলে আমি যৌগিক গড়টা কিভাবে নির্ণয় করব। দেখো উপরের তথ্যটাকে আমি এটাকে স্তম্ভ আকারে করে নিচ্ছি। যেমন কত হবে, 300 থেকে 350, 350 থেকে 400 শ্রেণী আকারে লিখে নিচ্ছি। 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, আর 550 থেকে 600। এবং তাদের ফ্রিকোয়েন্সিগুলো, অর্থাৎ কি পরিসংখ্যাটা কি আছে না, দেখো 300 থেকে 350-এর মধ্যে 2 দিন, তারপরে 5 দিন, এটা 7 দিন, এটা 7 দিন, এটা 5 দিন, আর এটা 4 দিন। টোটাল করলে কত হবে আমার সামেশন অফ এফআই মিনস হচ্ছে এগুলো যোগফল। এই যে এফআই মিনস F1, F2, F3, F4, F5, F6, এগুলো যোগ করলে 30 আসবে। এরপরে নতুন এখানে একটা আছে শ্রেণী মধ্যক। যদি শ্রেণী আকারে থাকে তাহলে কিন্তু এইকে লাভের পরিমাণটাকে আমরা কিন্তু এক্সআই ধরবো না, কি করব না, শ্রেণী মধ্যক নির্ণয় করতে হবে। আচ্ছা, শ্রেণী মধ্যকটা কি তোমরা জানো, তোমরা আরেকবার বলে দিচ্ছি। দেখো শ্রেণী মধ্যক কাকে বলে, 300 থেকে 350, অর্থাৎ এর মিডিলে যে আছে সেটাকে বলা হয় কি শ্রেণী মধ্যক। অর্থাৎ 300 থেকে 300-এর মাঝের সংখ্যাটি কত হবে না, আমরা দুভাবে করতে পারি। প্রথম নিয়মটা কি, 1 নম্বরটা নিয়ম হচ্ছে 300 আর 350 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে গড় করে দাও। তাহলে কত হলো 650/2, মানে কত হলো 325, দ্যাট ইজ শ্রেণী মধ্যক। তাহলে শ্রেণী মধ্যক কি করতে পারি না, একটা শ্রেণীর এটা করলে নিম্নসীমা, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা বলতে পারো। তাহলে এই নিম্নসীমা আর উচ্চসীমাকে দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যক পেয়ে যাই। মানে এটা কত হলো 325, এটা হচ্ছে 325। এই দেখো এটা হচ্ছে 325, আমি শ্রেণী মধ্যকটা লিখে ফেললাম। আর এক রকম ভাবে শ্রেণী মধ্যক বার করা যায়, সেটা অপেক্ষাকৃত সহজ। যেটা কি করবো না আমরা, দেখো এই শ্রেণীর দৈর্ঘ্যটা বার করো। শ্রেণীর দৈর্ঘ্য কত, শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 50। আমি যদি দেখো একটা সরলরেখা, দেখো এখানে যদি 300 হয় আর এটা যদি 350 হয়, তাহলে এর শ্রেণীর দৈর্ঘ্য মানে এদের ডিস্টেন্স হচ্ছে 50। তাহলে অর্ধেক করলে কত হবে 25। তাহলে এখানে 25, এদিকে 25, অর্থাৎ কি আমি নিম্নসীমার সঙ্গে যদি শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেকটাকে যোগ করে দিই তাহলে শ্রেণী মধ্যকটা পেয়ে যাব। অথবা উচ্চসীমা থেকে এটা যদি মাইনাস করে দেয় তাহলে আমি শ্রেণী মধ্যকটা পাবো। দুভাবে করতে পারো। তা আমি বলবো তোমাদেরকে এই শ্রেণী দৈর্ঘ্যটাকে তোমরা অর্ধেক করে নাও। তাহলে 50/2 মানে কত হবে 25। তাহলে নিম্ন সীমার সঙ্গে সবসময় যোগ করবে। তাহলে 25 দেখো, তাহলে কি হচ্ছে 300-এর সঙ্গে 25 যোগ করলে কত হবে 325। এটা দেখো 350-এর সঙ্গে 25 যোগ করলে কত হবে 375। ওকে, আবার দেখো এটা কত হবে 400 সঙ্গে 25 যোগ করলে 425। এটা কত হবে 475। এটা কত হবে 525। আর এটা হচ্ছে 575। এটা অপেক্ষাকৃত অনেকটা তাড়াতাড়ি তোমার দেখবে, কারণ এই দুটো যোগ করে তাকে অর্ধেক করে মধ্যক বার করা কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, এটা এই নিয়মটা করবে তো অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে তোমাদের। তাহলে কি আমি শ্রেণী মধ্যক পেয়ে গেলাম। তা শ্রেণী মধ্যক মানে কি, যে শ্রেণীটা দেওয়া থাকবে তার মধ্যমানটাকে আমরা বলবো শ্রেণী মধ্যক। এক্ষেত্রে শ্রেণী মধ্যকটাকে আমরা এক্সআই বলছি। তাহলে এক্সআই আমি পেয়ে গেছি। এরপরে কি করব, নেক্সট দেখো, নেক্সট যে কলমটা আছে এটা দেখো, এটা এক্সআই এফআই। দেখো এর মাঝে দেখো এক্সআই এর সাথে এফআই মাল্টিপ্লাই গুণ আছে। তাহলে এক্সআই এর সাথে এফআই গুণ করে দাও, তার মানে অর্থাৎ 325-এর সাথে 2 দিয়ে আমি গুণ করে দেবো। কত হবে 650। একইভাবে 5 দিয়ে দেখো 375-কে গুণ করো 1875। একইভাবে পরপর গুণ করে যাবে তোমরা 2975। নেক্সট দেখবে 3325। নেক্সট দেখবে 2625। নেক্সট হচ্ছে 2300। হ্যাঁ, তারপরে এখানে কি করব, সামেশন অফ কি করব এফআই এক্সআই। তাহলে সাম করে দেবো, এগুলো যোগ করে দেবে, এইটার সাথে এইটার সাথে এইটার সাথে, এগুলো প্রত্যেকটা যোগ করে দেবে। যোগ করে যে ভ্যালুটা আসবে তোমার 13750।
তাহলে যৌগিক গড়টা কি হবে? তাহলে বলো যৌগিক গড় কি হবে না, যৌগিক গড় নির্ণয়ের যেটা ফর্মুলা আমি আগেই বললাম, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, দ্যাট ইজ কত হবে 13750 কে আমি 30 দিয়ে ডিভাইড করে দেবো, যে ভ্যালুটা পাবো, হ্যাঁ এটাকে যেহেতু তুমি এটা 0 ক্যান্সেল করে 3 দিয়ে ডিভাইড করলে তোমার একটা আসন্ন মান পাবে 458.33 প্রায়। এটা টাকায় থাকলে, একক যদি টাকায় থাকে তখন এককটা তোমার টাকায় দিয়ে দেবে, তাহলে 455.33 টাকা হচ্ছে প্রায় এর কি আছে যৌগিক গড়। তাহলে দুটো পদ্ধতি আমরা যেটা, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা থাকলে কি হবে, মানে বিচ্ছিন্ন পদ্ধতি, মানে এক একটা সংখ্যার রেসপেক্টে যদি ঋণ সংখ্যা থাকে, আর যদি শ্রেণী আকারে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা করব। এই যে দুটো তোমাদের শেখালাম, একটা হচ্ছে কি বিচ্ছিন্ন অবিন্যস্ত পদ্ধতি, আর একটা বিন্যস্ত পদ্ধতি। এই যে টোটাল এই যে দুটো পদ্ধতি করলাম, এই টোটালটাকে বলবো একটা পদ্ধতির নাম বলছে এরা, সেটা হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি। এই যে পদ্ধতি এটাকে বলবো আমরা প্রত্যক্ষ পদ্ধতি, ভালো মনে রাখবে, এটাকে বলবো প্রত্যক্ষ পদ্ধতি। মানে আগে আছে কি অবিন্যস্ত তথ্যের করলাম, আর এটা হচ্ছে বিন্যস্ত তথ্যের করলাম। তোমাদের যে তথ্যটি করুক যদি প্রত্যক্ষ পদ্ধতি বলে, তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করে তোমাকে করতে হবে, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। হ্যাঁ, এটাকে ইংলিশ টার্মটা মনে রাখবে, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে তোমাদের এরকম ভাবে কিন্তু যৌগিক গড় নির্ণয় করতে হবে। তাহলে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে পারি, এই যৌগিক গড় নির্ণয়ের আমাদের কতগুলো পদ্ধতি আছে। তাহলে প্রথম যে পদ্ধতি আমি তোমাদেরকে শেখালাম বা তোমরা শিখলে, সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। ওকে, 2 নম্বর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। এটাও তোমাদেরকে আমি শেখাবো, কল্পিত গড় পদ্ধতি। 3 নম্বর যেটা নিয়ম আছে সেটা হচ্ছে কি না বিচ্যুতি পদ্ধতি, অর্থাৎ কি এটাকে আমি একটু যদি ভালো হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। ইংলিশ টার্মসগুলো তোমরা মনে রাখতে পারো। এই দেখো এই ক্রম বিচ্যুতি পদ্ধতি বা ক্রম বিচ্যুতি পদ্ধতি, এটাকে ইংলিশ টার্মসটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। কি বললাম? স্টেপ ডেভিয়েশন মেথড। আর প্রত্যক্ষ পদ্ধতিতে আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে ডিরেক্ট মেথড। আর 2 নম্বর যেটা বললাম হচ্ছে অ্যাজিউম মিন মেথড। কল্পিত গড় পদ্ধতি, অ্যাজিউম মিন মেথড। এর মধ্যে তোমাদেরকে যেটা আমি শেখালাম হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। নেক্সট ক্লাসগুলো তোমাদেরকে আমি কল্পিত গড় পদ্ধতি, কিভাবে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে হয় এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি কিভাবে যৌগিক গড় নির্ণয় করতে হয়, এটা তোমাদেরকে শিখিয়ে দেবো। খুবই সহজ, একটু প্র্যাকটিস করো। ওকে, তাহলে তোমরা এই ক্লাসগুলো একটু ফলো করো, আস্তে আস্তে তোমরা খুব সহজভাবেই দেখবে এগুলো শিখে যাবে। ওকে, হ্যাঁ স্টুডেন্ট, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি, এই চ্যানেলটা যেটা আছে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম যখনই আমি আপলোড করে দেবো, ভিডিও আপলোড করে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। ওকে, আর এগুলো লাইক শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, যাদের খুবই প্রয়োজন এগুলো কত সহজভাবে আমি তোমাদেরকে পরপর শিখিয়ে যাব। তোমরা দেখবে অঙ্কের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা জন্মে যাবে। ওকে, ঠিক আছে, তোমরা পড়াশুনো করো, প্রচুর প্র্যাকটিস করো। এরপরে দেখবে বইতে যে আমাদের যে 10ম শ্রেণীর যে গণিত প্রকাশ আছে, ওই বইতে যে অঙ্কগুলো আছে, আমি কিছু অঙ্ক যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো অবশ্যই সলভ এখানে করে দেখিয়ে দেবো তোমাদেরকে। তোমরা এটার সাথে অ্যাটাচ থাকো সবসময়। ওকে।